বাজার থেকে ঘুরে আসি। টোনা, তুমি দাঁড়াও, আমি বাজারের ব্যাগটা নিয়ে আসছি। বাবা, তুমি বাজারে যাচ্ছ? হ্যাঁ রে মা, আমি বাজারে যাচ্ছি। কেন, তুই আমাকে কিছু বলবি নাকি? বাবা, আমি বলছিলাম কি, আমিও তোমার সাথে বাজারে যাব। তুমি আমাকে বাজারে নিয়ে যাও না বাবা। মা টুকি, তুই বাজারে যাবি? কিন্তু বাজারে যে অনেক ভিড়, তোকে বাজারে নিয়ে যাওয়া যাবে না রে মা। তুই বাড়িতেই থাক। না বাবা, আমি বাজারে যাব, এটাই আমার শেষ কথা। তুমি যদি আমাকে বাজারে নিয়ে না যাও, তবে আমি অনেক কান্না করব, তোমার কোনো কথাই শুনবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোকে বাজারে নিয়ে যাব, তবু তুই কান্না করিস না। এরপর টোনা টুকিকে নিয়ে বাজারে যায়। আর বাজারে গিয়ে টোনা সবজি কিনে নেয়। আর সবজি কেনা শেষ হলে টোনা টুকিকে নিয়ে বাড়িতে আসতে ধরে। ঠিক তখনই টুকি একটা ফলের দোকান দেখতে পায়। বাবা দেখো, কত বড় একটা ফলের দোকান। ওই ফলের দোকানে কত সুন্দর আম দেখা যাচ্ছে। কতদিন থেকে আম খাই না, আমার বড্ড আম খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে আম কিনে দাও না বাবা, আমি আম খাবো। কি বলছিস রে মা তুই? কিন্তু আম কেনার মতো টাকা যে আমার হাতে নেই। এখন আমি তোকে কি করে আম কিনে দেই বলতো? বাবা, আমি কিচ্ছু শুনতে চাই না। আমি যখন আম খাবো বলেছি, তখন আমি আম খাবো খাবো খাবো। তুমি যেমন করেই হোক আমাকে আম এনে দাও। তোকে বাজারে নিয়ে এসে তো দেখছি মহা বিপদে পড়ে গেলাম। আচ্ছা আমি দেখছি কবুতর দাদা আমাকে 5 টাকা দিয়ে একটা আম দেয় কিনা। কবুতর দাদা, আমাকে 5 টাকার একটা আম দাও তো। কি, তুই 5 টাকার আম নিতে এসেছিস? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? 5 টাকার কোনো আম হবে না। কবুতর দাদা, দাও না একটা আম। আমার মেয়েটা যে আম খাওয়ার জন্য খুব বায়না করছে। আমি বলেছি না তোকে কোনো আম দিতে পারবো না, তবুও তুই আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করছিস কেন? আসলে কবুতর দাদা, আমরা অনেক গরিব পাখি, তাই বেশি দাম দিয়ে ফল কিনে খাওয়ার সামর্থ্য আমাদের নেই। সামর্থ্য যখন নেই তখন ফল কিনতে এসেছিস কেন? গরিব পাখির আবার ফল খাওয়ার ইচ্ছে জাগে কেন? হ্যাঁ, যত সব গরিব পাখি এসেছে আমার দোকান থেকে ফল কিনতে। যা বলছি এখান থেকে, তোর জন্য আমার দোকানে অন্য পাখিরা ফল কিনতে আসছে না। তুই এখানে ভিড় জমাস না তো, এক্ষুনি এখান থেকে চলে যা বলছি, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে তোকে এখান থেকে তাড়িয়ে দিব। টোনা মাথা নিচু করে সেখান থেকে চলে আসে আর টুকিকে বলতে থাকে। মা টুকি, আমি তোকে বলেছিলাম আম কেনার মতো টাকা আমার কাছে নেই, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। তোর জন্য শুধু শুধু আমাকে কবুতর দাদার কাছে অপমানিত হতে হলো। বাবা, তুমি আমাকে এভাবে বলছো কেন? তো কিভাবে বলবো আর তোকে বলতো? দেখলি না কবুতর দাদা কিভাবে আমাকে অপমান করলো। বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো কিচ্ছুটি খেতে চাইবো না। হয়েছে হয়েছে, তোকে আর পাকামি করতে হবে না, এবার বাড়ি চল। এরপর টোনা ও টুকি বাড়িতে চলে যায় আর এভাবেই সেই দিন কেটে যায়। মা, আমি পারুলদের সাথে খেলা করতে যাচ্ছি। মা টুকি, তুই খেলতে যাচ্ছিস? ঠিক আছে যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস, বাইরে বেশিক্ষণ থাকিস না। আচ্ছা ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আর টুকি পারুলদের সাথে খেলা শেষ করে বাড়িতে ফিরতে থাকে। তখন টুকি হঠাৎ দেখতে পায় কে যেন একটা অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে আছে। পারুল, কুহু, এই দেখ দেখ, কে যেন মাটিতে পড়ে আছে। চল না রে, আমরা একটু এগিয়ে গিয়ে দেখি। না বাবা, আমরা এখানে যাব না। কে না থেকে পড়ে আছে, ওকে দেখতে গিয়ে আমরা আবার কোনো বিপদে পড়বো? তোর ইচ্ছে হলে তুই গিয়ে দেখ, আমরা বাবু বাড়িতে চলে যাই। এরপর পারুল ও কুহু সেখান থেকে চলে যায়। আর টুকি মাটিতে পড়ে থাকা অসুস্থ পরীর কাছে যায় আর পরীকে বলতে থাকে। একে, এটা তো পরি, কিন্তু পরিটা তো অনেক অসুস্থ। পরির শরীরে এক্ষুনি জড়িবুটি লাগিয়ে দিতে হবে, না হলে যে পরিটা মারা যাবে।
তোমাকে অনেক ধন্যবাদ ছোট পাখি, আমাকে সুস্থ করে তোলার চেষ্টা করার জন্য। তবে তুমি আমাকে যতই সুস্থ করার চেষ্টা করো, কিন্তু আমি যে আর বাঁচবো না। পরি, তুমি এমন কথা কেন বলছো? এমন কথা মুখেও আনতে নেই, এ কথা মা বলে। তুমি আর কখনো এমন কথা মুখে এনো না, ঠিক আছে? আমার যে মরণ ব্যাধি রোগ হয়েছে। এই রোগ থেকে বাঁচার কি কোনো উপায় নেই পরি? না ছোট পাখি, এই রোগ সারানোর কোনো উপায় আমার জানা নেই, তাই আমাকে মরতেই হবে। তবে তুমি অনেক ভালো পাখি, তাই আমি তোমাকে একটা জিনিস দিয়ে যেতে চাই। কি জিনিস? আমি তোমাকে একটা আমের বীজ দিব। এই আমের বীজ কোনো সাধারণ আমের বীজ না, এটা একটা জাদুই আমের বীজ। কি বলছো পরি? জাদুর আমের বীজ? হ্যাঁ, এই নাও সেই আমের বীজ। এবার আমার সময় ফুরিয়ে এসেছে, এবার আমাকে ওপরে চলে যেতে হবে। তুমি ভালো থেকো পাখি। এ কথা বলেই পরী সেখানেই মারা যায়। আর পরীর দেয়া জাদুর বীজ নিয়ে টুকি বাড়িতে যায় আর আঙিনায় বীজটা রোপণ করে। কি রে মা টুকি, তুই আঙিনায় কি রোপণ করছিস? মা, আমি এখানে একটা আমের বীজ রোপণ করলাম। আমের বীজ? কিন্তু তুই আমের বীজ কোথায় পেয়েছিস? এরপর টুকি তার মাকে সব কথা খুলে বলে, আর এভাবেই সেই দিন কেটে যায়। একে, এখানে আম গাছ এলো কি করে? তবে কি এটা আমার রোপণ করা আমের বীজ থেকে হয়েছে? কিন্তু আমি তো কালকেই বীজটা রোপণ করলাম, আজকে আম গাছটা এত বড় হলো কি করে? আর গাছে তো দেখছি একটা আমও ধরেছে। মা, মা দেখে যাও, কি অবাক করে কাণ্ড ঘটেছে। কি হয়েছে রে মা? তুই কি দেখার জন্য আমাকে ডাকছিস? ও মা, এখানে এই আম গাছে এলো কোথা থেকে? মা, আমি তো তোমাকে এটা দেখার জন্যই দেখেছি। দেখেছো, আমার রোপণ করা বীজ থেকে কত বড় একটা আম গাছ হয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। কিন্তু এত বড় একটা আম গাছে মাত্র একটা আম হয়েছে, এই একটা আম দিয়ে কি হবে রে মা? আমি একটা আম বলি তোমরা আমাকে অবহেলা করো না। এ কি, কে কথা বললো? আমি আমি আম কথা বলছি। আম আবার কথাও বলতে পারে? আগে জানতাম না তো। আমি হলাম কথা বলা আম, আর আমি কোনো সাধারণ আম নই। আমি একটা জাদুই আম, আর আমি তোমাদের সব ইচ্ছে পূরণ করব। কে? তুমি আমাদের সব ইচ্ছে পূরণ করবে? হ্যাঁ, আমি তোমাদের সব ইচ্ছে পূরণ করব। তোমাদের ইচ্ছে আমাকে বলো। আমার তো অনেক দিন থেকে আম খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু টাকার অভাবে আম কিনে খেতে পারিনি। তাই আমার ইচ্ছে তুমি আমাকে অনেকগুলো আম দাও, আমি মজা করে খাবো। আচ্ছা বেশ, তবে তাই হবে। এরপর জাদুর আমটি জাদু করে টুকিকে অনেকগুলো আম দেয়, আর আম পেয়ে টুকি অনেক খুশি হয়। ও মা, এতগুলো আম! আমি তো এত আম কখনো দেখিনি। আমার তো এত আম দেখে অনেক অনেক আনন্দ হচ্ছে। যাই হোক, আগে আমি এখান থেকে কিছু আম খেয়ে নিই, তারপর অন্য কিছু ভাবা যাবে। ওয়াও, এত মজার আম আমি কখনো খাইনি। এরপর টুকি মজা করে আম খায়, আর কিছু আম টুনি বাজারে নিয়ে যায় বিক্রি করতে। আর আম বিক্রি করে টুনি মোটা অঙ্কের টাকা পায়। মা টুকি, আমি আম বিক্রি করে অনেক টাকা উপার্জন করেছি। দেখবি, এবার ধীরে ধীরে আমাদের সব অভাব দূর হয়ে যাবে, আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছো। এসব সম্ভব হয়েছে আমাদের টুকি মায়ের জন্য। মা টুকি, তোকে অনেক ধন্যবাদ। তোকে অনেক আশীর্বাদ করি রে মা, তুই অনেক বড় হবি। মা বাবা, আমার জন্য কিছুই হয়নি, যা হয়েছে তা ওই কথা বলে আমের জন্য। তাই ধন্যবাদ যদি দিতেই হয়, তাহলে তুমি ওই কথা বলে আমকেই ধন্যবাদ দাও। আম, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য। আমাকে ধন্যবাদ দিতে হবে না, পরি তো আমাকে পাঠিয়েছে তোমাদেরকে সাহায্য করার জন্য।
এরপর থেকে টুনিদের যখন যেটা প্রয়োজন হয় তা তারা কথা বলা আমের কাছ থেকে চায়, আর কথা বলা আম তাদের তা দিয়ে দেয়। আর এভাবেই ধীরে ধীরে টুনি ও টোনা অনেক ধনী পাখি হয়ে যায় আর গরিব ও অসহায় পাখিদের সাহায্য করে। বৌমা, কলা গাছের গোড়ায় জল দিয়ে কি হবে? অনেকদিনই তো হয়ে গেল তুমি এই কলা গাছ লাগিয়েছো, কই এখনো তো কোনো কলাই ধরলো না। মা, গাছের হয়তো ফল দেওয়ার সময় হয়নি, তাই দিচ্ছে না। দেখবেন যেদিন সময় হবে সত্যি সেদিন কলা দিবে। ঠিক আছে, তোমার সেই কলা ধরার অপেক্ষাতে থাকলাম। শোনো, এখন জল দেওয়া বন্ধ করো আর ঘরে গিয়ে রান্না বসিয়ে দাও। তোরা আবার খেতে চলে আসবে, খাবার না পেলে আবার রেগে যাবে, বুঝেছো? আচ্ছা মা, আমি রান্নাঘরে গিয়ে রান্না করে নিচ্ছি। মিনু পান খেতে খেতে নিজের ঘরে চলে যায় আর টুনি জল দেওয়া বন্ধ করে রান্নাঘরে যায়। আরে, এসব কি হচ্ছে? এভাবে সব কাঁপছে কেন? আহ, এই হাড়িটা লেগে তো আমার মাথাটা ফেটে গেল। মা, মা জলদি এদিকে আসুন। মা, মা আমাকে বাঁচান। বৌমা, এ কি হয়েছে তোমার? আর এত চিৎকার করছো কেন? মা, আমি অকারণে করছি না চিৎকার। দেখুন, আমার কপাল ফেটে রক্ত বের হচ্ছে, ঘরে সব কিছু এলোমেলো হয়ে গেছে। আরে, আমি তো তোমার কপালে কোনো রক্ত দেখতে পাচ্ছি না, আর ঘরে তো সবকিছু আমি ঠিকঠাকই দেখতে পাচ্ছি বৌমা। আপনি ভুল দেখছেন মা, একটু ভালো করে দেখুন। তোমার মাথা খারাপ হয়েছে বৌমা, তাই তো এসব উল্টাপাল্টা কথা বলছো। আজে বাজে কথারে রান্নায় মন দাও, বুঝেছো? মিনু তার কথা শেষ করে রেগে আগুন হয়ে চলে যায়। কে জানি আমার সাথে এসব কি হচ্ছে, কিন্তু আমি তো সত্যি ওসব দেখেছিলাম। তাহলে হয়তো আমি ভুল দেখেছিলাম। টনি তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা ভুল মনে করে আবারও নিজের কাজে চলে যায়। এরপর দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। আর এরই মধ্যে টনি গর্ভবতীও হয়, আর সেই খবর নিজের স্বামী আর শাশুড়িকে জানায়। বাহ, এই তো দারুণ খুশির খবর। টোনা, তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয় বাবা, আমার বংশের প্রদীপ আসতে চলেছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি মিষ্টি নিয়ে আসছি। টোনা মিষ্টি আনার জন্য চলে যায়। এদিকে প্রতিবেশীরা খুশির খবর পেয়ে টোনার বাড়িতে আসে। ও টোনার মা, এতদিনে বুঝি তোমার বংশে প্রদীপ এলো। আমরা তো ভেবেছিলাম তোমরা বুঝি এই অবধি শেষ হয়ে যাও। অত মজা নেওয়ার কিছু হয়নি, বুঝেছো? এবার আমার বৌমা তোমাদের মুখে চুনকালি লাগিয়ে দিয়ে সন্তান জন্ম দিবে। আমরাও তো চাই তোমরা আমাদের মাঝেই থাকো, তোমাদের যাতে কোনোভাবে নির্বংশ হতে না হয়। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন, যাতে করে আমার সন্তান ভালোই ভালোই জন্ম নিতে পারে। আচ্ছা আচ্ছা, এবার বরং আমরা আসি। মা চলুন না, একটু আমার কলা গাছের সামন থেকে ঘুরে আসি। এরপর মিনু আর টুনি কলা গাছের কাছে যায়, আর কলা গাছ দেখে দুজন বেশ অবাক হয়ে যায়। মা দেখুন, আমার কলা গাছেও মোচা এসেছে। আমার সাথে সাথে আমার কলা গাছও গর্ভবতী হয়েছে। ওসব আশকারা ছাড়ো, এবার বাড়ি ফিরে চলো। এই ভর দুপুর বেলা এসব জায়গায় থাকার কোনো প্রয়োজন নেই। মিনুর কথা মতো টুনি ঘরে চলে আসে। ইস, কবে যে আমার ছানার জন্ম হবে আর আমার ছানা এসে আমাকে মা বলে ডাকবে। আমার যেন একদম তর হচ্ছে না। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে টুনির ডিম দেওয়ারও সময় হয়ে আসে। ওইদিকে আবার কলার মোচাতেও কলা হয়ে যায়, আর হঠাৎ করে টুনির পেট ব্যথা শুরু হয়। একটু ধৈর্য ধরো মা, তোমাকে এখনই হাসপাতালে নিয়ে যাচ্ছি। মিনু টুনিকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বের হয়। মা, আমার খুব যন্ত্রণা হচ্ছে মা, আমি আর পাচ্ছি না।
বৌমা আর একটু ধৈর্য ধরো, কোনো একটা গাড়ি পেলেই তোমাকে হাসপাতালে নিয়ে যাব মা, একটু ধৈর্য ধরো। মিনু টুনিকে সান্ত্বনা দিতে থাকে। আর ঠিক তখনই এক বিদঘুটে হাসির শব্দ শুনতে পায় তারা। কে হাসছো এমন করে? থামো থামো বলছি, আমি যে আর সহ্য করতে পারছি না। টুনির কথা শুনে হাসির আওয়াজ থেমে যায়। টুনি পিছনে তাকাতেই দেখতে পায় যে তার গাছের কলাগুলো উজ্জ্বল সোনালি আলো ধারণ করে আছে, আর তার ভেতর থেকে সুন্দর এক মেয়ে পাখি বেরিয়ে আসে। তা দেখে মিনুর গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এ আমার ছেলের বউ নয়, এর গর্ভের সন্তানও আমার নাতি নাতনি কিছু নয়, এ আমার ভাইয়ের মেয়ে। তুমি কাছে আসবে না, কাছে আসবে না বললাম। সত্যি বলতে এত কেন? মা, কে এই মহিলা? আর আপনি আমাদের অস্বীকারই বা কেন করছেন? এই মহিলা তোকে কি বলবে? তুই সৎ, আমি তোর সতীন। আর এই মহিলা আমার শাশুড়ি। আমিও তোর মতো গর্ভবতী ছিলাম, কিন্তু একদিন। বৌমা চলো, তোমাকে নিয়ে হাসপাতালে যাব। তোমার গর্ভে কি সন্তান আছে সেটা আজ দেখে আসবো। মা, এসবের কি খুব প্রয়োজন? কারণ আমার বংশধর চাই, বংশধর। টোনা, তুমি কিছু বলবে না? টোনা কি বলবে? এখানে আমি যা বলবো তাই হবে। চলো আমার সাথে চলো। শাশুড়ি মা আমাকে জোর করে হাসপাতালে নিয়ে যায় আর আল্ট্রাসোনোগ্রাফি করায়, আর তাতে ধরা পড়ে আমি কন্যা সন্তানের মা হতে চলেছি। আমি আগেই বুঝেছিলাম এই অপয়া মেয়ে আমাকে এর থেকে বেশি কিছু দিতে পারবে না। এবার চল আগে আমার সাথে বাড়ি, তারপর দেখ আমি কি করি। আমি ভীষণ কাঁদতে থাকি, তবু আমার শাশুড়ি জোর করে বাড়ি ফিরে আনে আর বাড়িতে থাকা রড দিয়ে আমার পেটে আঘাত করতে থাকে। আর আমি আঘাত সহ্য করতে না পেরে মারা যাই। আর আমার সাথে আমার অনাগত সন্তানও মারা যায়। আর আমার লাশ নিয়ে সেই কলা গাছের গোড়ায় পুঁতে রাখে। মা, আপনি এত নীচ! ছি মা, ছি! আমি বংশধরের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও আমাকে। তোকে মাফ করলে যে আমি কোথাও শান্তি পাবো না। তোকে মরতেই হবে, আর তার সাথে তোর বংশধরকেও। এরপর মুন্নির আত্মা মিনুকে মেরে ফেলে। তোমার সাথে যে অন্যায় করেছি, তুমি তো তাকে মেরেছো, কিন্তু আমি তো তোমাদের এসব বিষয় কিছুই জানতাম না। বিনা অপরাধে আমাকে মেরে তুমি কি শান্তি পাবে বলো? তুমি যে সুখ পাওনি, তার জন্য কি তুমি চাও যে অন্য একটা মাও সেই সুখ না পাক? টুনির কথা শুনে মুন্নির আত্মায় মায়া জন্মায়। এরপর মুন্নির আত্মা টুনিকে ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে যায়, আর তার সাথে সাথে টুনির কলা গাছে অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা, টুনি তার ছোট্ট মেয়েকে নিয়ে বাস করত। একদিন সকালে টুনি তার মেয়েকে বলতে থাকে, টুকি মা, আজ আমি বনের গভীরে খাবার খুঁজতে যাব, তাই আমার ফিরতে একটু দেরি হবে। তুই বাড়িতে সাবধানে থাকিস কেমন? মা, আমি আজকে একা বাড়িতে থাকবো না, আমি আজ তোমার সাথে যাব। ও মা, তুমি না করো না, নিয়ে যাও না তোমার সাথে আমাকে। টুকি মা, তুই উঠতে পারবি না, আমি যে অনেক দূরে যাব, তার উপর আবার আকাশটা কালো। জেদ করিস না মা। না না না, আমি যাবই। আমার একা একা ভালো লাগে না বাড়িতে মা। টুনি টুকির এমন পাগলামো দেখে নিয়ে যেতে রাজি হয়, আর ওরা দুই মামি মিলে উঠতে থাকে। কিছুক্ষণ পর ওরা বনের গভীরে প্রবেশ করে। ওরা একটা গাছের ডালে বসে আর এদিকে ওদিকে তাকিয়ে বলতে থাকে, মা, ও মা, খাবার খুঁজে অনেক কষ্টের তাই না মা? সেই কখন থেকে খাবার খুঁজছি, কিন্তু এখনো তো কোনো খাবারই পেলাম না। খাবার পেয়ে যাব রে মা, তুই চিন্তা করিস না। চল আর একটু সামনে যাই। ওরা আবারও উঠতে থাকে।
হঠাৎ আকাশ অনেক কালো করে আসে আর প্রচুর বৃষ্টি বাতাস বইতে শুরু করে। টুনি টুকিকে বলে, এই বৃষ্টি তো থামার কোনো খোঁজই দেখছি না। এই বৃষ্টিতে খাবার খোঁজা সম্ভব নয়। বাইরে থাকলে যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে। চল মা, তাড়াতাড়ি চল। মা, আমার অনেক ভয় লাগছে। এই বাতাসে আমি উঠতে পারছি না মা। ও মা, মারি, ওরা চেষ্টা কর মা, যত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে হবে। তাড়াতাড়ি কর মা। টুকি আর টুনি অনেক কষ্টে বাতাসের মাঝে উঠতে থাকে। ওরা একবার সামনে যায় তো বাতাসের ধাক্কায় আবার পিছনে চলে আসে। কিছুক্ষণ পর টুকি বলতে থাকে, মা, আমি আর উঠতে পারছি না। আমার পা বেশি ব্যথা করছে মা। ও মা, আর উঠতে পারছি না। এইভাবে বলতে বলতে এক দমকা হাওয়া এসে টুকিকে উড়িয়ে নিয়ে যায়। মা, আমাকে বাঁচাও। মা, আমাকে আটকাও মা। টুনি এই দৃশ্য দেখে একটা গাছের ডালে বসে আর কাঁদতে থাকে। মা টুকি, তুই কোথায় গেলি আমাকে ছেড়ে? কেন জেদ করেছিলি এখানে আসতে? যদি তুই বাড়িতে থাকতি তাহলে কিছুতেই এমনটা হতো না। আমি এখন তোকে কোথায় খুঁজবো রে মা? টুনি বৃষ্টি বাতাসের মাঝেও এদিকে ওদিকে তাকাতে থাকে আর কাঁদতে থাকে। অন্যদিকে টুকি হাওয়ায় ভাসতে ভাসতে একটা বড় গাছের ডালে গিয়ে আটকে পড়ে। মা, ও মা, তুমি কোথায় গেলে? আমি এখানে চলে এসেছি মা। তুমি আমাকে এখান থেকে মুক্ত করো। আমার যে অনেক কষ্ট হচ্ছে মা। তুমি আমাকে নিয়ে যাও। টুকির থেকে কিছুটা দূরে একটা ভাঙা বাড়ির পাশে যোগু কাক দাঁড়িয়েছিল। যোগু টুকির কান্না শুনে বলতে থাকে, মনে হচ্ছে কেউ কান্না করে সাহায্য চাচ্ছে। এই বৃষ্টি বাতাসের মাঝে কে হতে পারে? দেখি তো এগিয়ে গিয়ে। কাকা, আমাকে সাহায্য করো। আমার যে অনেক কষ্ট হচ্ছে কাকা। যোগু টুকিকে গাছের ডালের ফাঁস থেকে মুক্ত করে। ছোট ছানা, তুমি এখানে কিভাবে এসেছো? আর তোমার মাথা থেকে তো রক্ত বের হচ্ছে দেখছি। টুকি যোগুকে সবটা খুলে বলে। কাকা, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। মা নিশ্চয় বাড়িতে আমার জন্য অনেক চিন্তা করছে। আমি মায়ের কাছে যাব কাকা। কিন্তু মারে, তুই যে কোন বন থেকে এখানে এসেছিস তা তো আমি জানি না। আমি তো তোদের বাড়ি চিনি না। কাকা, আমরা বাড়ির পাশের বনে থাকি। নিয়ে চলো আমাকে মায়ের কাছে। আমার ঘরটা ভেঙে গিয়েছে, নয়তো তুই আমার সাথে আমার ঘরেই থাকতে পারতি। কিন্তু এখন আমার আর কিছুই করার নেই রে। তোকে নিয়ে বৃষ্টির মাঝেই এখন আমার রওনা দিতে হবে। চল মা, বাতাস অনেকটাই কমেছে। যজ্ঞ আর টুকি বৃষ্টির মাঝে উঠতে থাকে। অন্যদিকে টুনি কাঁদতে কাঁদতে কবুতরের কাছে যায়। কি ব্যাপার টুনি, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আর টুকি কোথায়? এরপর টুনি টুকির কথা খুলে বলে। আমার ছোট মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না কবুতর দাদা। এই বৃষ্টিতে ও কেমন আছে, কোথায় আছে, আমি কিচ্ছু জানি না, কিছু না। বাতাস তো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বইছে। তার মানে টুকি উড়ে পূর্ব দিকের বনে গিয়েছে। চলো দাদা, আমরা পূর্ব দিকের বনে গিয়ে টুকিকে খুঁজবো। আমার মনটা যে বড্ড আনচান করছে গো। কবুতর আর টুনি বৃষ্টির মাঝে পূর্ব দিকের বনের উদ্দেশ্যে উঠতে থাকে। অন্যদিকে যজ্ঞ আর টুকি একটা গাছের ডালে বসে। পাহাড়ের পাশে বনে যেতে আরো অনেক সময় লাগবে রে মা। আমরা বরং একটু বিশ্রাম নেই, পরে না হয় আবার উঠবো। তুই চিন্তা করিস না, আমি যজ্ঞ। আমি তোকে তোর মায়ের কাছে দিয়ে আসবো আর সুস্থভাবেই তোকে পৌঁছে দিব রে মা। যজ্ঞ যখন এসব বলছিল তখনই ওখানে একটা ঈগল আসে। ঈগলকে দেখে টুকি ভয়ে যজ্ঞর আড়ালে লুকিয়ে পড়ে। এই দেখে ঈগল বলতে থাকে, লুকিয়ে লাভ নেই ছোট্ট টুনির ছানা। যজ্ঞ আমার বন্ধু, তোকে আমার হাতে তুলে দিবেই দিবে, তাই না যজ্ঞ?
একদম না, আমি এই ছানাকে তোমার হাতে তুলে দিব না। আমি একে আমার সর্বস্ব দিয়ে রক্ষা করব। আর বেকার বেকার এখানে না থেকে তুমি চলে যাও বলছি। আমাকে তুই চিনিস যোগ্য, ঝামেলা না করে ছানাটাকে দিয়ে দে, নয়তো তোরই ক্ষতি হবে। ইগল দাদা, আমাকে ছোট ভেবো না। তোমার সাথে লড়াই করার ক্ষমতা আমার আছে, তাই ভালোই ভালোই বলছি চলে যাও। তোর এত বড় সাহস, আমাকে হুমকি দিস? দাঁড়া, দেখাচ্ছি মজা। ঈগল আর যজ্ঞুর মাঝে লড়াই লেগে যায়। লড়াইয়ের এক পর্যায়ে টুকি লাঠি দিয়ে ঈগলের মাথায় জোরে আঘাত করে, আর ঈগল সাথে সাথে অজ্ঞান হয়ে ডাল থেকে নিচে ধপাস করে পড়ে যায়। মারে, তুই একদম ভালো কাজ করেছিস। এখন এখান থেকে যেতে হবে আমাদের, নয়তো অন্য ঈগল দেখলে আরো বিপদ হবে। এটা যে ঈগলদের আস্তানা। টুকি আর যজ্ঞ বৃষ্টির মাঝে আবারও উঠে থাকে। অন্যদিকে টুনি কবুতর ভিজতে ভিজতে উঠতে থাকে আর বলতে থাকে, দাদা, ওই যে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে। চলো না ওই বাড়ির পাখিকে গিয়ে জিজ্ঞেস করি আমার মেয়েকে ওরা দেখেছে কিনা। টুনি কবুতর একটু সামনে গিয়ে ডাকতে থাকে। ওদের ডাক শুনে ঘর থেকে টিয়ে বের হয়। টুনি টিয়েকে টুকির কথা খুলে বলে। সব শুনে টিয়ে বলে, না না টুনি বোন, আমি তোর মেয়েকে দেখিনি, তুই বরং আরো সামনে গিয়ে সন্ধান কর। টুনি কবুতর আবারও উঠতে থাকে। অন্যদিকে যজ্ঞ আর টুকি উঠতে উঠতে ওদের সামনে একটা কুমড়ো বাড়ি দেখতে পায়। ওই কুমড়ো বাড়িটা ফাঁকা পড়েছিল। ওরা দুজন কুমড়ো বাড়িতে প্রবেশ করে। মা টুকি, বাইরে তো প্রচুর বৃষ্টি, তার উপর আবার সন্ধ্যা হয়ে আসছে। এখনো অনেকটা পথ বাকি আছে। আমরা বরং আজকের রাতটা এখানে কাটিয়ে দেই রে মা। কাল সকাল সকাল তোর মায়ের উদ্দেশ্যে আবারও না হয় রওনা দিব। কেমন? তুই মন খারাপ করিস না সোনা। কিন্তু কাকা, আমার মা যে ভীষণ চিন্তা করছে আমার জন্য। টুকি কিছুক্ষণ ভেবে আবারও বলতে থাকে, আমি একবার জিদ করে বিপদে পড়েছি, আর বিপদে পড়তে চাই না কাকা। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আমার লক্ষ্মী মেয়ে, চল জানালা দিয়ে বাইরে বৃষ্টি দেখি। যজ্ঞ আর টুকি জানালা দিয়ে বাহিরে বৃষ্টি দেখতে থাকে। ওই কুমড়ো ঘরটা পরিত্যক্ত থাকায় ওই ঘরে একটা সাপ বাস করত। কিছুক্ষণ পর সাপটা তার কুমড়ো ঘরে প্রবেশ করে। সাপ যজ্ঞ আর টুকিকে দেখে অনেক খুশি হয়। আরে আরে, এ আমি কি দেখছি? দুই দুটো পাখি আমার ঘরে, আজ তো পার্টি হবে। ইয়ে, কি মজা! আমি সবার আগে ওই কালো কাককে খাবো। সাপ মনে মনে এসব বলে যজ্ঞর দিকে এগোতে থাকে। যজ্ঞ আর টুকি বৃষ্টি দেখতে এতটাই মগ্ন ছিল যে তারা সাপকে খেয়ালই করেনি। সাপ আস্তে আস্তে যজ্ঞর দিকে এগোতে থাকে। ঠিক তখনই টুনি আর কবুতর ওখানে আসে আর লাঠি দিয়ে সাপকে জোরে আঘাত করতে সাপটা মরে যায়। টুকি ওর মাকে দেখে জড়িয়ে ধরে। মা, তুমি এসেছো? তোমাকে আমার অনেক মনে পড়েছে। আর জানো, যোগ্য কাকা আমাকে এগুলোর হাত থেকে বাঁচিয়েছে। এই কাকা অনেক ভালো। কাকা আমাকে তোমার কাছে নিয়ে যাচ্ছিল মা। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, সাপের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য। ধন্যবাদ তো আমার দেওয়া উচিত দাদা। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব দাদা? তুমি না থাকলে আমার মেয়েটাকে আমি ফিরে পেতাম না। আমি এবার আসি তাহলে। কোথায় যাচ্ছ কাকা? তোমার না ঘর ভেঙে গেছে? আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে। আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। টুকির কথায় যজ্ঞ রাজি হয়ে যায় আর সবাই মিলে বৃষ্টিতে ভিজে উঠতে থাকে। সবাই টুনির বাড়িতে আসে। এরপর থেকে অনেক সুখে ওরা ওদের দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, বিপদের বন্ধুই হলো প্রকৃত বন্ধু। আমরা যদি অন্যের উপকার করি তাহলে তার পরিবর্তে সৃষ্টিকর্তা আমাদের উপকার করে। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাবা টোনা, ডাক পিয়ন কি এবার আমার পেনশনের টাকার খামটা দিয়ে গেছে?
না বাবা, দেয়নি। আর তারা গতবার একটা চিঠি পাঠিয়েছিল বাবা। কি লেখা ছিল রে চিঠিতে রে বাবা? তোমার পেনশনের সময়সীমা শেষ হয়ে গিয়েছে, আর তার কারণেই তুমি আর পেনশনের টাকা পাবে না বাবা। তুই আমাকে আগে কেন বলিসনি বাবা? তুমি শুনলে কষ্ট পাবে বাবা, তাই বলিনি। এখন ছাড়ো তো সব বাবা, তুমি কোনো চিন্তা করো না। আমি স্কুল শেষে কালু দাদার জমিতে কাজে যাব। কালু দাদা আমাকে বলেছিল তার নাকি কিছু কাজের লোক প্রয়োজন। তুই তো এখনো অনেক ছোট রে বাবা, আর তোর বয়স এখন শুধু পড়াশোনার। তুই কি করে এত পরিশ্রম করবি রে বাবা বল? তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি সব সামলিয়ে নিব। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, কেমন? আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে রে বাবা। বাবা, আমার স্কুলের সময় হয়ে গিয়েছে, তুমি খেয়ে ওষুধ খেয়ে নিও। আমি এখন আসছি বাবা। ঠিক আছে রে বাবা, সাবধানে যাস। কালু দাদা, আমাকে এখন বলো তো কি কাজ করে দিতে হবে আমায়? এই পুরো জমি তুই কোদাল দিয়ে চাষ করে নিবি, আর তাতে পাশের পুকুর থেকে জল এনে কাদো করে নিবি। এরপর সবজির বীজগুলো ছিটিয়ে দিবি, বুঝেছিস? হ্যাঁ কালু দাদা, খুব ভালো করেই বুঝেছি। ঠিক আছে, এবার তাহলে কাজগুলো মন দিয়ে করে নে, আবার কোনো গড়বড় করিস না কিন্তু। আচ্ছা আচ্ছা। সামান্য কোদাল দিয়ে কাজ করতেই আমি এত হাঁপিয়ে গেলাম। এখন আমি বাকি কাজগুলো কিভাবে করব? দূর ছাই, আমি আর কষ্ট করতে পারবো না। ওইদিকে আমার বন্ধুরা সবাই কত সুন্দর মাঠে খেলা করছে। টোনা কাজ ছেড়ে দিয়ে চলে যায়। এমন সময় হঠাৎ তার বাবার চেহারাটা তার চোখের সামনে ভাসতে থাকে। না না, এটা আমি কি করতে যাচ্ছিলাম? আমি যদি কাজ না করি তাহলে তো টাকা পাবো না, আর টাকা না পেলে যে আমার অসুস্থ বাবার চিকিৎসা করাতে পারবো না, মুখে যে দুমুঠো ভাতও দিতে পারবো না। আমাকে পরিশ্রম করতেই হবে। টোনা তার বাবার চিন্তা করে হাড় ভাঙ্গা খাটুনি করতে থাকে। এরপর যখন সে পুকুর থেকে জল আনতে যায়, তখনই সে জলের বালতি নিয়ে মাথা ঘুরে পড়ে যায়। উপস, আমার মাথাটা এমন করে ঘুরলো কেন বুঝতে পারছি না। বুঝতে পেরেছি, আজ তো আমি সারাদিন কিছুই খাইনি। ঘরে যেটুকু চাল ছিল সেটা তো আমি বাবার জন্যই রান্না করে রেখে এসেছি। আমি একটু জল খেয়ে নেই, তাহলে হয়তো আমি একটু শক্তি পাবো। বাবা, তুই এসেছিস? আমি এক হতভাগা বাবা। ছেলে পরিশ্রম করে এসেছে, তার জন্য যে দুমুঠো ভাত আমি রান্না করে রাখবো সেটাও পারি না। তোমার এসব কথা কিন্তু আমার একদম ভালো লাগে না বাবা। তুমি আর এমন কথা বলবে না। এখন চুপ করে শুয়ে থাকো, আমাকে আমার কাজ করতে দাও তো। কি হয়েছে বান্টি দাদা? এত রাতে তুমি আমাকে ডাকছে কেন? কারো কি কিছু হয়েছে আবার? না রে পাগল, কারো কিছুই হয়নি। তুই শান্ত হ আর আমার কথা শোন। আমরা কাল বেগুন দিয়ে পিকনিক খাবো। তুই চাইলে আমাদের সাথে খেতে পারিস। আমরা অনেক মজা করব পিকনিকে। কি, বেগুন দিয়ে পিকনিক? আমি খাবো না তা কি কখনো হয় নাকি? আমি অবশ্যই খাবো, আর কাল যথাসময়ে পৌঁছে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তো কাল সারাদিন পিকনিক খাবো, তাহলে আজ রাতেই তো আমাকে আমার সব পড়াশোনা শেষ করতে হবে, আর কালু দাদার বাকি কাজটুকু করে দিতে হবে। কি রে টোনা, তুই সারা রাত কাজ করেছিস নাকি? আসলে আমি কাজে আসতে পারবো না তো, তাই রাতেই সব কাজ সেরে রেখেছি। তোর পরিশ্রম করার ইচ্ছা শক্তি দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। ছাড়ো সব, এই নে টাকা। আর এখন থেকে তোকে আর কোনো কাজে আসতে হবে না, আমার কাজ হয়ে গেছে।
কালু টোনার হাতে টাকা তুলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর টোনা মন খারাপ করে টাকাগুলো নিয়ে পিকনিকে যায় আর সবার সাথে মজা করতে থাকে। এ কি, আমার টাকার ব্যাগ কোথায় গেল? আমার তো মনে হয় টাকাগুলো আমি পিকনিকের ওখানে ফেলে এসেছি। টোনা আবার উড়ে পিকনিকের জায়গায় যায়, কিন্তু সেখানে গিয়ে টাকার ব্যাগ খুঁজে পায় না। আর তার সাথে কোনো পাখিকেও দেখতে পায় না। মনে কষ্ট নিয়ে টোনা বাড়ি ফিরে আসে আর না খেয়ে দিন রাত পার করে দেয়। এরপর টোনা দোকানে দোকানে ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও কোনো কাজ পায় না। অবশেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরে আসে। মন খারাপ করিস না বাবা, তুই বরং তোর পিসিমার কাছে যা আর কিছু টাকা ধার করে নিয়ে আয়। সামনে তো তোর আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তোকে যে পড়াশোনা করতে হবে বাবা। আচ্ছা বাবা। কি রে টোনা, হঠাৎ আমার বাড়িতে কেন এসেছিস? আসলে পিসিমা, তুমি তো জানোই যে বাবা অনেক অসুস্থ। আগের মতো কোনো কাজও করতে পারে না। তার উপর আবার পেনশনের টাকাটাও আসা বন্ধ হয়ে গিয়েছে। এখন আমার টাকা ইনকাম করার কোনো উপায়ও নেই। তাই যদি তুমি আমাকে কিছু টাকা ধার দিতে, তাহলে আমি বাবার ওষুধগুলো কিনে নিয়ে যেতে পারতাম। তোকে আমি টাকা ধার দিব কোন ভরসায়? তুই যে কোনোদিন আমার টাকা ফেরত দিবি তার কি গ্যারান্টি আছে বল তো? পিসিমা, আমরা তো দূরের কেউ নই, তোমার ভাই আর ভাইয়ের সন্তান। আমরা যদি দুটো টাকা নেই, তাহলে তো তোমার ক্ষতির কিছু নেই। চুপ কর, কোনোদিনও বাড়িতে ডেকে খাওয়াতে পারিসনি, সেখানে আবার টাকা চাইতে এসেছিস? কোন লজ্জায়? বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। টোনার পিসি রাগ করে টোনাকে বাড়ি থেকে বের করে দেয়। আর টোনা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে আর তার বাবাকে সব খুলে বলে। তুই আজও মন খারাপ করিস না বাবা। শোন বাবা, তুই অনেক পড়াশোনা করবি আর অনেক বড় লোক হবি, বুঝেছিস? অনেক বড় একটা চাকরি করবি। বাবার কথায় টোনা কান্না দিয়ে মন খারাপ করে বসে থাকে। আমি বুঝতে পেরেছি বাবা, তোর ভীষণ কষ্ট হচ্ছে তাই না? কষ্ট হবে না কেন বলো আমায়? তোমার সবগুলো ওষুধ শেষ হয়ে গিয়েছে। আমি তো তোমার জন্য ওষুধ আনতে পারছি না। শোন বাবা, তুই উত্তরের জঙ্গলে যাবি, সেখানে তোর এক ঠাম্মি থাকে। তোর ওই ঠাম্মি আমাকে ভীষণ ভালোবাসে। তুই গিয়ে তাকে আমার কথা বলবি। তোর ওই ঠাম্মি অনেক টাকাওয়ালা, চাইলেই টাকা দিবে। ঠিক আছে বাবা। টোনা বাবার কথা মতো উত্তরের জঙ্গলে যায় আর তার সেই ঠাম্মির সাথে দেখা করে। তার বাবার অসুস্থতার কথা জানায়। এসেছিস ভালো লেগেছে, কিন্তু আমি তোকে কোনো টাকা দিতে পারবো না, বুঝেছিস? কারণ তুই তোর বাবা কেউই এমন আর কোনো কাজ করিস না। তাই আমার টাকা নিয়ে তোরা ফেরত দিতে পারবি না। আর তার কারণে আমি তোকে কোনো টাকা ধার দিতে পারবো না। এবার মানে কেটে পড় দেখিনি। যা তো ভাই। এখানেও টোনা হতাশ হয়ে যায় আর মন খারাপ করে বাড়ি ফিরে আসে আর রাজুকে সব ঘটনা খুলে বলে। মন খারাপ করিস না বাবা। জানিস বাবা, টাকা এক অদ্ভুত জিনিস। থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয় রে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। বাবা, ঘরে জল ছাড়া আর কোনো কিছু নেই। চলো আমরা দুজনে জল খেয়ে ঘুমিয়ে পড়ি। সকাল হলে কোনো না কোনো একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। এরপর বাবা ছেলে মিলে শুয়ে পড়ে। এদিকে হঠাৎ রাজু টোনা ঘুমের মাঝে স্ট্রোক করে আর সাথে সাথেই মারা যায়। এরপর সকাল হয়ে আসে। টোনা ঘুম থেকে জেগে যায়।
বাবা সকাল হয়ে গিয়েছে, আর কত ঘুমাবে বলো তো? ওঠো এবার, দেখো কত মিষ্টি রোদ উঠেছে। বাবা, ও বাবা, এ কি, তোমার শরীর এত ঠান্ডা কেন? বাবা, ও বাবা, কথা বলো বাবা। বাবা তো নিঃশ্বাসও নিচ্ছে না, তার মানে আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে। বাবা! বাবার মৃত্যুতে টোনা চিৎকার করে কান্না করে। এদিকে টোনার চিৎকারে জঙ্গলের সব পাখিরা সেখানে ছুটে আসে। রাজুর মৃত্যুতে সবাই শোক প্রকাশ করে। এরপর সবাই মিলে রাজুর লাশটা নিয়ে শ্মশানে চলে যায়, তার শেষ কার্যটুকু সম্পাদন করে। এরপর সবাই নিজেদের বাড়ি চলে যায়। টোনা একা একটা বাড়িতে থাকতে শুরু করে। এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। টোনাও বড় হয়ে যায়। জঙ্গলের রাস্তা অনেক ভাঙাচোরা, তাই এখানে একটু সাবধানে চলাফেরা করতে হয়। চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার জন্য অনেক উপকার করলেন। কিন্তু আপনাকে এত দুঃখী দুঃখী কেন লাগছে? কি হয়েছে আপনার? এরপর টোনা তার জীবনের সব কষ্টের কথা টুনিকে খুলে বলে। সব শুনে টুনির ভীষণ মায়া হয়। আপনার আজ থেকে আর কোনো কষ্ট থাকবে না। আপনি আমার সাথে চলুন, আমার অনেক বড় কোম্পানি আছে, সেখানে আপনি ম্যানেজার হয়ে কাজ করবেন। টাকার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, সেই টাকা আমি আর রোজগার করতে চাই না। আপনি আপনার বাবার আত্মার শান্তি কামনার জন্য টাকা ইনকাম করবেন, আর আপনার যে আপনজনেরা আপনাকে দূরে ঠেলে দিয়েছিল তাদের মুখের উপর জবাব দেওয়ার জন্যই আপনি টাকা ইনকাম করবেন। টুনি টোনাকে অনেক বোঝায়। অবশেষে টোনা বোঝে আর টুনির কোম্পানিতে চাকরি করতে থাকে। এভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। আর টোনাও অনেক টাকার মালিক হয়ে যায়। এরপর একদিন টোনা, তোমার জীবনে তো কেউ নেই, তাই আমি তোমার জীবনের সঙ্গী হতে চাই। আপনি তো আমার মালিক, আপনাকে আমি বিয়ে করব। আমি তোমার কোনো মালিক নই, তুমি আমাকে আজই বিয়ে করবে, আর আজ থেকে আমি তোমার স্ত্রী, বুঝেছো? টুনির কথায় টোনার না করতে পারে না। এরপর টোনা টুনিকে বিয়ে করে নেয়, আর তাদের বিবাহিত জীবন অনেক সুখে কাটতে থাকে। এ কি পিসি, তুমি হঠাৎ আমার বাড়িতে? ও মা, তুই এত বড় বাড়ি করেছিস! আমি তো ভেবেছিলাম ছোট একটা বাড়ি করেছিস, কিন্তু এত বড় বাড়ি যে করেছিস তা আগে ভাবিনি। ভাবনি যখন, এখন সচক্ষে দেখে নাও, আর বলো কেন এসেছো? তোর বোন, মানে আমার মেয়েটার বিয়ে, তুই কিন্তু অবশ্যই আসবি বাবা। আর শোন, তোর বোনের হীরের গহনাটা কিন্তু তুই দিবি। পিসিমা, লোকে ঠিকই বলে এই জগতে দুধের মাছের কোনো অভাব নেই। এই যেমন ধরুন আপনি। তুমি কি আমাকে অপমান করছো বৌমা? হ্যাঁ পিসিমা, আমি আপনাকে অপমানই করছি। যখন টোনা টাকা ছিল না তখন তাকে তাড়িয়ে দিয়েছিলেন, আর আপনি তার খোঁজ নিতে এসেছেন। বেরিয়ে যান বলছি এক্ষুনি আমাদের বাড়ি থেকে। দেখো বৌমা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করছো না। আপনি এখন যাবেন নাকি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? মিনু আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। এরপর থেকে টোনা আর টুনি নিজেদের মতো করে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে